তাহলে এই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার আজকে হচ্ছে লেকচার নাম্বার কত আজকে? আগে 3টা লেকচার নেওয়া হয়েছে, আজকে হচ্ছে 4 নাম্বার লেকচার, তাই না? তো এই 3 নাম্বার লেকচার পর্যন্ত আমরা হচ্ছে যে ফার্স্টে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় ওগুলা, তারপরে হচ্ছে যে সেই প্রবাহের ফলে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, এবং তারপর আবার দেখছি চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর বল, অর্থাৎ লাস্ট ক্লাস ছিল চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর বল। সেই বলের মান এবং দিক মানের জন্য আমরা বলের ইকুয়েশন, চার্জ যখন ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে গতিশীল তখন তার বলের দিকের অর্থাৎ ভেক্টর ফর্ম হচ্ছে এটা, আর যা শুধু মান যদি হিসাব করি সেটা হচ্ছে কিউ বিভি সাইন থিটা। আর পুরা তড়িৎবাহী তারের জন্য ছিল হচ্ছে অর্থাৎ কোটি কোটি আধান সহ টোটাল তারের জন্য হিসাব ছিল হচ্ছে এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। আর ভেক্টর ফর্মে লিখলে হচ্ছে যে ভেক্টর ফর্মটা আগে লিখি আই ইন্টু এল ক্রস বি, আর মান লিখলে আই এল বি সাইন থিটা। তা আমাদের মেইনলি একটু ফোকাস করবো আমরা চার্জের ক্ষেত্রে, কারণ ওই তড়িৎ প্রবাহের দিক বলতে ধনাত্মক আধানের বেগের দিক, মূলত এটা হিসাব করলে ওই দিক থেকে হিসাব করা হয়ে যায়। এই জন্য দেখা যাচ্ছে যে এটা নিয়ে আমি বেশি খুব একটা আলোচনা করি না, এটা নিয়ে কিছু অঙ্ক দিব, বরং আমাদের মেইনলি হচ্ছে কাজ হচ্ছে এগুলা নিয়ে কাজ করা, যে আধান গতিশীল করলে তার বেগের দিকটা কেমন, তার উপর চুম্বক বলের দিকটা কেমন হবে, এবং সেই বলের কারণে তার যে গতিপথ ছিল সেই গতিপথ চেঞ্জ হয়ে যাবে, যেটা আগের ক্লাসে যা শুধু বলের মান এবং দিক নিয়ে দেখাইছিলাম। তা আজকে মূলত দেখবো হচ্ছে ওই বলের কারণে বেগের যে দিক চেঞ্জ হয়। তা লাস্ট ক্লাসে একটু রেকর্ড একটু মিসিং ছিল, যেটা হচ্ছে যে ওই বলের চৌম্বক বলের দিকটা একটু দিকের অংশটুকু একটু মিস গেছিল, তাই সেই কোশ্চেন গুলো আরেকবার এখানে রিপিট করে তারপরে ক্লাস শুরু করবো আর কি। সেই অনুযায়ী দেখো যে ফার্স্ট যে কোশ্চেনটা এখানে বি বি বলতে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দেখো এই ক্রস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই টোটালটা চৌম্বক ক্ষেত্র, তার মানে বুঝতে হবে এই ক্রস চিহ্ন দ্বারা আমরা বোঝা যাচ্ছে যে চৌম্বক বলের দিক বা চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ভেতরের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক ভেতরের দিক। তো এই চৌম্বক ক্ষেত্রে এখন একটা চার্জ ভি বেগে গতিশীল, এখানে খেয়াল করতে হবে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিক, ভেতরের দিক, তলের লম্ব বরাবর ভেতরের দিক, আর চার্জ হচ্ছে ভি বেগে এইদিকে গতিশীল। তাহলে বোর্ডের তল আর বোর্ডের লম্ব তল, তাহলে অলরেডি বেগের দিক আর চুম্বক ক্ষেত্রের দিক পরস্পর লম্ব আছে। তা সেটা হিসাব না, আমাদের কাজ হচ্ছে যে বলের দিক হিসাব করা। তা বলের দিক হিসাব করবো, আমরা বলছি যে চুম্বক বলের দিক আমরা হিসাব করি রাইট হ্যান্ড পাম রুল, অর্থাৎ ডান হাতের তালুর হিসাব করে, যে আমরা এই ডান হাত সবসময় ডান হাত অবশ্যই মাথায় রাখতে হবে, কখনো বাম হাত না কিন্তু। ডান হাত সরাসরি চুম্বক ক্ষেত্রের দিকে রাখবো। তো চুম্বক ক্ষেত্রের দিক বলতে তলের লম্ব বরাবর ভেতরের দিক, তো ওই দিক। এবং এই ডান হাতের বুড়ো আঙ্গুল, যেটা বুড়ো আঙ্গুলটাকে রাখতে হবে বেগের দিকে। তাহলে আমি ফার্স্টে প্লাস কিউ1 চার্জের জন্য হিসাব করতেছি, চৌম্বক ক্ষেত্রের দিক ভেতরের দিক, বুড়ো আঙ্গুলের দিকে হচ্ছে, বুড়ো আঙ্গুলটা হচ্ছে বেগের দিকে রাখবো। এই অবস্থায় হাতের তালু যেদিকে পুশ করবে সে উপরের দিক হবে, তাহলে চৌম্বক বলের দিক। এটা হচ্ছে রাইট হ্যান্ড পাম রুল। আমরা ওই যে ক্রস গুণফল অর্থাৎ ওই স্ক্রু রুল কিংবা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল আছে, আরো বেশ কিছু রুল আছে, ওগুলা দিয়ে করা যায়, তবে সবচেয়ে ইজি হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল, মানে পাম রুল আর কি। আর রাইট হ্যান্ড থাম রুল, যেটা এই বুড়ো আঙ্গুল আমরা তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের দিক অর্থাৎ কারেন্ট যাচ্ছে ওইটার জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটার দিকের জন্য ছিল হচ্ছে ডান হাতের বুড়ো থাম বা বুড়ো আঙ্গুল বরাবর কারেন্ট রেখে এই কার্ল করার দিক বা ঘূর্ণনের দিক ছিল হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রের দিক। আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আছে বা ওই কারেন্টের জন্যই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, যেই কারণে সৃষ্টি হোক চৌম্বক ক্ষেত্র থাকা অবস্থায় চার্জকে গতিশীল করলে তার উপর যে বল কাজ করে এটা চৌম্বক বল, ওই ক্ষেত্র প্রয়োগ করে। এই চৌম্বক বলের দিকের হিসাব আমরা রাইট হ্যান্ড পাম রুল, অর্থাৎ এবার হিসাব হচ্ছে তালু। আগেটা ছিল হচ্ছে বুড়ো আঙ্গুলের দিকে কারেন্ট রেখে কার্ল করার হিসাব, আর এটার হচ্ছে যে হাতের তালু রেখে এই বেগের দিক হিসাব, মানে হাতের তালুর দিক থেকে বলের হিসাব। এটা এই জন্য এটাকে বলা হয় রাইট হ্যান্ড পাম রুল বা হাতের তালুর হিসাব করে, ডান হাতের তালু দিয়ে। আর আগেটা ছিল বুড়ো আঙ্গুল বরাবর কারেন্ট রেখে। দুইটার সাথে একটার সাথে আরেকটা মিক্স করো না। এই চুম্বকের চ্যাপ্টার মূলত এই হাতের খেলা, ভাগ্যিস পানি আসে নাই, হাত দিয়ে কাজ চলবে আর কি। এই তাহলে আবার দেখাচ্ছি কি করতেছি। এই আমার এই আঙ্গুলগুলো, এগুলো হবে চৌম্বক ক্ষেত্রের দিক। ওই চিত্র দেখো, হ্যান্ড নোটে আছে বা আগের লেকচার দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে। তাই চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর আঙ্গুল রাখলাম, তারপর এই বুড়ো আঙ্গুলটা রাখবো বেগের দিকে, তা বুড়ো আঙ্গুলটা রাখলাম বেগের দিকে। এবার হচ্ছে তালু পুশ করতেছে উপরের দিকে, তাহলে উপরের দিক হবে এই দিক বরাবর হচ্ছে চৌম্বক বলের দিক। এই আর উল্টা দিকে গতিশীল, তাহলে এটার জন্য কিউ2 এর জন্য দেখি আবারও চৌম্বক ক্ষেত্র তলের লম্ব বরাবর ভেতরের দিক, বেগের দিকে এই দিক, তা বুড়ো আঙ্গুলকে ওই দিক রাখলাম। তাহলে এবার হাতের তালু কোন দিকে পুশ করতেছে, নিচের দিকে, তাহলে নিচের দিকে সেকেন্ড চার্জের জন্য হবে বলের দিক।
দেখো তো কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা, কারো থাকলে কোশ্চেন করো। আচ্ছা, তার মানে সমস্যা নাই। এবার সেকেন্ডটাতে খেয়াল করে, এবার চৌম্বক ক্ষেত্রের দিকে একটু ভিন্নভাবে দেখাইছি। এবার ওই বলরেখা এঁকে দেখাইছি ভেতরের নিচের দিকে, এই তলের তলের উপরেই নিচের দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, আর বেগ হচ্ছে তল বরাবর ওই দিকে, এই ডান দিকে আর কি। তাহলে এই ক্ষেত্রে আবার হিসাব, আমার ডান হাতের তালুর বল, তালু হচ্ছে আমার বলের দিক বুঝাবে। সেক্ষেত্রে আগে এই আঙ্গুলগুলোকে চৌম্বক ক্ষেত্রের দিকে রাখলাম, চৌম্বক ক্ষেত্রের দিকে। আর বেগের দিক কোন দিক? ওই দিকে, যে বুড়ো আঙ্গুলের দিকে। আমি চাইলে এভাবে হিসাব করতে পারতাম এরকম, কিন্তু বেগের দিক তো ওই দিক, বেগের দিকে বুড়ো আঙ্গুলটা নিতে গেলে আমার হাতটা ঘুরানো লাগবে ওই দিকে। তো ওই দিকে ঘুরানোর পর বল হাতের তালু পুশ করবে ভেতরের দিকে, অর্থাৎ এই চার্জের জন্য, এই প্লাস কিউ চার্জের জন্য বলের দিক হবে ভেতরের দিক। তো ভেতরের দিক বুঝাইতে আমরা তলের লম্ব বরাবর ভেতর দিক বলতে ক্রস। আবারও দেখাচ্ছি, বি নিচের দিকে, বুড়ো আঙ্গুল ওই দিকে থাকা অবস্থায় তাহলে তালু হচ্ছে ভেতরের দিকে পুশ করতেছে, তাহলে প্লাস কিউ চার্জের জন্য ভেতরের দিকে। এবং বারবার করে বলছি যে আমরা এই প্রবাহের দিক বলতে ধনাত্মক চার্জের বেগের দিক, তাহলে আমরা রাইট হ্যান্ড পাম রুল বা তালুর হিসাব থেকে আমরা মানে যে বলের দিকটা পাই সেটা অবশ্যই ধনাত্মক চার্জের উপর বলের দিক। ঋণাত্মক চার্জ হলে বলের দিক পুরোপুরি অপোজিট হয়ে যাবে। তো সেটা সবসময় মাথায় রাখতে হবে। এই জন্য আমি প্লাস কিউ চার্জ গুলোর জন্য আর ওই কথাটা উল্লেখ করি না। এখন যেহেতু মাইনাস কিউ চার্জ আরেকটা দিচ্ছি এখানে, এই জন্য উল্লেখ করতেছি। মাইনাস কিউ চার্জের জন্য আমরা আগে আমাদের তালুর হিসাব করি। চৌম্বক ক্ষেত্রের দিক নিচের দিক, হাতের বুড়ো আঙ্গুলের দিক হচ্ছে বেগের দিক, ওই দিক হচ্ছে বেগের দিক। তাহলে ভেতরের দিকে পুশ করবে যদি এটা পজিটিভ চার্জ হতো, কিন্তু নেগেটিভ চার্জ, তার মানে বলের দিক উল্টায় যাবে। তার মানে ওইটা যদি ভেতরের দিক হয় বলের দিক, এখন হবে বলের দিক বাইরের দিক। বাইরের দিক বুঝাইতে তীরের সামনের অংশ, অর্থাৎ সূচালো অংশ যেটা, ওইটা তার মানে একটা বিন্দু বা ডট দ্বারা আমরা হচ্ছে তলের লম্ব বরাবর বাইরের দিকে বলের দিক বুঝাবো। তাহলে এটা হবে এফ এর দিক, এটা হবে এফ এর দিক। কোনো কোশ্চেন আছে আর এখানে? আচ্ছা, আরেকজন জয়েন করতে চাচ্ছে, আরো একজন আসছে। এই তাহলে এবার লাস্ট যেটা, এটা এটা দেখাইছিলাম, ভিডিও রেকর্ডে ছিল, কিন্তু এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা বারবার করে দেখাতে হবে, কারণ প্রচুর এমসিকিউ আসে এটা থেকে। যে যখন চৌম্বক ক্ষেত্রের দিকের সমান্তরালে আধান গতিশীল থাকে, এটা নিয়ে প্রচুর কোশ্চেন আসছে, এই জন্য এটা আবার দেখাচ্ছি। যে বাকি সব ক্ষেত্রে বল প্রয়োগ হলেও যে সবকিছু আছে, চার্জ মানে নরমালি আমরা তো এই ইকুয়েশন দেখি যে, আচ্ছা একটু সাউন্ড অফ করো। আমরা তো নরমালি ইকুয়েশন দেখে এতটুকু বুঝি যে চার্জের পরিমাণ শূন্য হলে কোনো বল কাজ করবে না, চার্জই নাই বল কাজ করবে, বল কাজ করবে কোত্থেকে আর কি। আবার বেগের পরিমাণ, অর্থাৎ চার্জের স্থির থাকা অবস্থায় কোনো বেগ কাজ করে না, মানে বল কাজ করে না, আর গতিশীল থাকলে বল কাজ করে। এই ইকুয়েশন দেখে আমরা বুঝতে পারি যে কিউ জিরো কিংবা ভি জিরো কিংবা চৌম্বক ক্ষেত্রই নাই, তখনও বল নাই। তো এই জিনিসগুলো তো ইজিলি বোঝা যায়, কিন্তু কোণের ব্যাপারটা অনেকেরই বুঝতে প্রথম প্রথম সমস্যা হয়, এবং কোণের কারণ দেখা যাচ্ছে যে বেগের, আধানের, বলের দিক, গতিপথ অনেক কিছু চেঞ্জ হয়, যার কারণে এই কোণ নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তা কোণের মধ্যে ওই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে বলের পরিমাণ কখন জিরো হয়। তা জিরো হয় একমাত্র হচ্ছে কি, এই যে বাকি জিনিসগুলো আছে, অর্থাৎ চার্জ আছে, চার্জের বেগও আছে, ওখানে চৌম্বক ক্ষেত্র আছে, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও খালি বেগের দিক চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে হয়ে যাওয়ার বা চৌম্বক ক্ষেত্রের দিকে সমান্তরালে হয়ে যাওয়ার কারণে ওই চার্জের উপর চৌম্বক ক্ষেত্রটা কোনো বল প্রয়োগ করবে না। তার মানে এই ক্ষেত্রে যখন ওই দিকে গতিশীল, তাহলে বেগের দিক আর চৌম্বক ক্ষেত্রের দিক একই দিক, থিটা 0 ডিগ্রি, অথবা বিপরীত দিক থিটা 180 হোক। একই দিক বা বিপরীত দিকে গেলে, অর্থাৎ সমান্তরাল হলেই মোট কথা সাইন 0 হয়ে কোনো বল কাজ করবে না। একইভাবে তারের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। তারকে একটা পরিবাহী তার, মানে তড়িৎবাহী তার, কারেন্ট যাচ্ছে, ওটাকে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে ওই বরাবর রাখি, কারেন্ট ওই দিকে যাক, অথবা কারেন্ট উল্টা দিকে যায়, যেদিকেই যাক, ওই এল ভেক্টর যেহেতু প্রবাহের দিকটাকেই নিজের দিক হিসেবে সে হিসাব করে, অর্থাৎ ওই যে আমরা তড়িৎ উপাদান বা দৈর্ঘ্য ভেক্টর যেটা ধরি প্রবাহের ক্ষেত্রে, এখান তো চার্জ আর বেগ, কিন্তু তড়িৎবাহী তার নিলে কারেন্ট আর দৈর্ঘ্য ভেক্টর বা তড়িৎ উপাদান, সেটার দিক আর প্রবাহের দিক ওই দিক থাকুক উল্টা দিক থাকুক, থিটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, সেক্ষেত্রেও তারের উপর কোনো বল কাজ করে না। এবং লম্ব ভাবে রাখলে সবচেয়ে বেশি বলে যে 90 ডিগ্রির জন্য। তো এই দুইটা এমসিকিউতে বেশি আসবে, দেখবা যে কখন সর্বোচ্চ বল কাজ করবে, যখন তার কিংবা চার্জ লম্ব ভাবে রাখবো, নাহলে লম্ব ভাবে গতিশীল করব। আর বল কখন শূন্য হবে, যখন চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে ওই দিক কিংবা উল্টা দিক, তারের কারেন্ট ওই বরাবর যাক বা বিপরীত বরাবর যাক, দৈর্ঘ্য ভেক্টরটা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে, তাহলে ওই তারের উপরও কোনো বল কাজ করবে না। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলো। আমরা এই পরের মানে আমাদের মেইন আজকের লেকচার যেটা থেকে শুরু করবো হচ্ছে চৌম্বক ক্ষেত্রে আধানের গতিপথ নিয়ে। যেহেতু এখানে যেটা হচ্ছে যে বুঝতে পারতেছি যে সে বেগ নিয়ে প্রবেশ করছে এবং তার উপর চৌম্বক বল কাজ করতেছে, এই অবস্থায় তাহলে
মানে চার্জের উপর যদি বল কাজ করে তাহলে সে যেই বরাবর যাওয়ার কথা তো সেই বরাবর তো যাবে না, তার দিক চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে তার বেগটা গতিপথটা কেমন হবে সেটাই হচ্ছে আজকের লেকচারের আলোচ্য বিষয়। আর আরেকটা জিনিস লাস্ট ক্লাসে একবারে শেষের দিকে এসে বলছিলাম যে এই চৌম্বক বলের দিক আর বেগের দিক এই ইকুয়েশন দেখেই বোঝা যায় যে চৌম্বক বল এফ এবং ভি, যেহেতু ভি আর বি এর ক্রস গুণফল এফ, তাহলে অবশ্যই বুঝতে হবে বেগের দিক আর বলের দিক পরস্পর লম্ব। আমরা জানি যে ক্রস গুণফলের দিক প্রতিটা ভেক্টরের উপর লম্ব। তাহলে বেগের দিক এবং বলের দিক দুইটাই যদি পরস্পর লম্ব হয়, এটা হয় অ্যাকচুয়ালি বৃত্তাকার গতির ক্ষেত্রে কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে আর বেগের দিক হচ্ছে এই দিক। যার কারণে বেগ যে দিকে সরণ সেই দিকে হয়, বেগের দিক আর সরণের দিক বলের সাথে লম্ব, যেটা আমরা শূন্য কাজের শর্ত। অর্থাৎ বলের দিক আর সরণের দিক যদি পরস্পর লম্ব হয়, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ শূন্য হয়? এই এমসিকিউ কোশ্চেন প্রচুর আসছে। এটা হচ্ছে 90 ডিগ্রি, বল আর সরণ পরস্পর 90 ডিগ্রি কোণে থাকলে কোনো কাজ হয় না, তার মানে চৌম্বক বল দ্বারা ওই চার্জের উপর কোনো কাজ হয় না। আমরা ওই যে মহাকর্ষীয় ক্ষেত্রে যেমন একক ভরকে সরাইতে গেলে যে কাজ হয় সেটা দিয়ে বিভব শক্তি হিসাব করি, মহাকর্ষীয় বিভব। চৌম্বক ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে আমরা আধান সরাইতে গেলে হচ্ছে যে কৃত কাজ, ওটাই হচ্ছে কি বৈদ্যুতিক বিভব। কিন্তু চৌম্বক ক্ষেত্রে চার্জের এই বলের মানে চার্জের উপর এই বলের জন্য কোনো কাজ হিসাব হচ্ছে না, তার মানে এই মানে যেহেতু কোনো কাজ হয় না সেক্ষেত্রে চৌম্বক বিভব এই ক্ষেত্রে আমরা হিসাব করি না, মানে বিভব জিরো, এক্ষেত্রে কোনো কাজ হয় না, কারণ চৌম্বক ওই বল দ্বারা এই আধানের উপর কোনো কাজ হচ্ছে না। কারণ কি বলের দিক আর সরণের দিক পরস্পর লম্ব বা বেগের দিক লম্ব। এই তো যাই হোক, এটা মুছে ভাইয়া বুঝি নাই। আরেকবার বলি লাস্ট অংশটা, যে আগে কি বললাম যে এটা নরমালি আমাদের এটার সঙ্গে রিলেটেড না, কিন্তু তারপর আমি হালকা করে বল দিচ্ছি যে জিনিসটা হচ্ছে যে আমরা বিভব জিনিসটা হিসাব করি। তোমরা বিভব শক্তি বা বিভব পড়ছো না, যে অবিকর্ষীয় বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, বৈদ্যুতিক বিভব, সঙ্গে শক্তিটা পাও নাই হয়তো বই, কিন্তু ওটাও তো বিভব শক্তি, এক প্রকার কাজের হিসাব। বিভব শক্তি হচ্ছে বলের বিরুদ্ধে স্মরণীকৃত কাজ, আর বলের দিকে স্মরণীকৃত কাজ ছিল হচ্ছে কাজ শক্তি উপাদান, যে সেটা হচ্ছে গতিশক্তি। যাই হোক, বলের দিকে স্মরণীকৃত কাজ গতিশক্তি, বলের বিরুদ্ধে স্মরণীকৃত কাজ হচ্ছে বিভব শক্তি। মহাকর্ষীয় বলের বিরুদ্ধে চার্জকে সরাইতে মানে কি ভরকে সরাইতে গেলে যেই কাজ সেটা মহাকর্ষীয় বিভব শক্তি। তড়িৎ বলের বিরুদ্ধে চার্জকে সরাইতে গেলে যেই পরিমাণ কাজ সেটা তড়িৎ বিভব শক্তি। চৌম্বক বল কাজ করতেছে, ওই অবস্থায় আধান সরতেছে। আধানকে আমি সরাচ্ছি না, আধান তার বেগের কারণে যাচ্ছে, কিন্তু বলের কারণে তার দিক অনবরত চেঞ্জ হচ্ছে কিন্তু বেগের মান চেঞ্জ হচ্ছে না। বেগের দিক এবং বলের দিক পরস্পর লম্ব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশন থেকে বুঝতে হবে তোমাকে যে বেগের দিক আর বলের দিক পরস্পর লম্ব। এই ঘটনাটা একমাত্র বৃত্তাকার গতির ক্ষেত্রেই ঘটে, যে যেদিকে চার্জ যাচ্ছে তার লম্ব দিকে বল কাজ করলে ওই বলটা চার্জটাকে এরকম একটু ঘুরাই নিয়ে আসে, বা যে বস্তুটাকে ঘুরাই নিয়ে আসে। যখন এখানে আসছে তখন স্পর্শক বরাবর বেগের দিক, আবার বল প্রয়োগ করবে কিন্তু কেন্দ্রের দিকে, তখন আবার দেখা যাবে যে এই পরস্পর লম্ব দিকে বল কাজ করবে। তো যার কারণে জিনিসটাকে অর্থাৎ ঘুরাইতে গেলে কেন্দ্রের দিকে সবসময় যে টান থাকে ওটা কেন্দ্রমুখী বল। এই বলটা অনেকটা কেন্দ্রমুখী বলের মতো কাজ করবে, একবারে এক্সাক্ট কেন্দ্রমুখী বলের মতোই। যার কারণে এই যেটা বলতেছিলাম যে বাকি দুইটার ক্ষেত্রে অর্থাৎ মহাকর্ষীয় বিভব শক্তি আর তড়িৎ বিভব শক্তি হিসাব করলেও এই ক্ষেত্রে চৌম্বক বিভব শক্তি আমরা হিসাব করতেছি না, কারণ এই চৌম্বক বল দ্বারা চার্জের উপর কোনো কাজ হচ্ছে না, যেটা লাস্ট লেকচারের একবার লাস্টের দিকে গিয়ে বলছিলাম। তা যারা লাস্ট ক্লাসটা করো নাই তোমাদের হয়তো একটু ধরতে সমস্যা হইতে পারে, লাস্ট ক্লাসটা অবশ্যই করে দিবা। লেকচার 3 এর লাস্ট পার্টে আমরা দেখেছি চৌম্বক বল দ্বারা কৃত কাজ বা চৌম্বক বলের ক্ষেত্রে কৃত কাজ। আচ্ছা, অনেকে ওয়েট করেছিল, আমি তো খেয়াল করি নাই, বুঝানোর মাঝখানে ছিলাম, মুছে দিচ্ছি। এই যারা মাত্র জয়েন করছো তোমরা অতটা পেন নেওয়ার কিছু নাই, ওই এই অংশটুকু রেকর্ড হয়েছে, যাই হোক তোমরা পরে দেখতে পারবা। জাস্ট ওই যে লাস্ট দিন চৌম্বক বলের দিক ওটা দেখানো হয় নাই, মানে রেকর্ডে হয় নাই আর কি, ক্লাসে দেখেছি, রেকর্ডে মিস গেছে, যার কারণে ওটা একটু দেখাই নিলাম আর কি। ঠিক আছে, এই আজকে মেইনলি আজকের পড়া শুরু করব মাত্র, তাই যারা মাত্র নতুন জয়েন করছো তোমাদের সমস্যা হবে না। ওকে ভাইয়া। ইদানিং ঘুমের শিডিউল একটু উলটপালট হয়ে গেছে, টাইম মতো দেখা যাচ্ছে কোনো কাজই হয় না। আচ্ছা দেখি, তোমরা কি বোর্ড পুরোটা দেখতে পারতেছো?
তাহলে চৌম্বক ক্ষেত্রে আধানের গতিপথ। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা মানে লেকচার 3 যেটাতে আমরা দেখছি হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তার অথবা চার্জ যেটাই গতিশীল করি তার উপর বল কাজ করে, সেই বলের হিসাবটা ছিল Q × V × B QVB sin θ। আর তারের হিসাবটা আর আজকে প্রয়োজন, আমরা শুধু চার্জের হিসাবটা করলে চার্জের গতিপথটা দেখব। তারের তো পুরো কোটি কোটি তার সহ তারটা লম্ব দিকে ছিটকায় ওঠে, যেটা হচ্ছে মোটরের ক্ষেত্রে কারেন্ট পাওয়া মাত্রই এই পাশের তার যেদিকে ছিটকাবে বা বল কাজ করবে, উল্টা দিকের তার আর্মেচার যেহেতু আয়তাকার তার উল্টা দিকের বাহু নিচের দিকে বল কাজ করবে, ওটা ঘুরতে শুরু করে। ওটা তো আমরা দেখছি, ওটার হিসাব অঙ্ক আমরা পরে করব, কিন্তু চার্জের গতি, ফ্রি চার্জের গতি কেমন হবে সেটা দেখবো আর কি। তা সেটার জন্য দেখো এই ক্ষেত্রে আমি একটু আগেই বলছি যে চার্জ শূন্য কিংবা চার্জের গতি নাই কিংবা চৌম্বক ক্ষেত্র নাই, চার্জের পরিমাণ শূন্য, চার্জের কোনো বেগ নাই মানে স্থির, অথবা চৌম্বক ক্ষেত্র শূন্য, কোনো চৌম্বক ক্ষেত্র নাই, তার মানে বলের প্রশ্নই আসে না। কিন্তু এই তিনটা থাকা সত্ত্বেও যখন থিটার কারণে অর্থাৎ অ্যাঙ্গেলের কারণে জাস্ট কোন দিকে বেগের দিক আর চৌম্বক ক্ষেত্রে এই ভি আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এই চৌম্বক ক্ষেত্রের দিক আর আধানের বেগের দিক, এই বেগের মধ্যবর্তী কোণটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে চৌম্বক বলের দিকও চেঞ্জ হয়, বা না চৌম্বক বলের মানে চার্জের গতিপথ থেকে শুরু করে সবকিছু চেঞ্জ হয়। দেখা যাচ্ছে কখনো চৌম্বক বল কাজ করে না একদমই, কখনো সর্বোচ্চ কাজ করে। তো ওই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা মূলত গতিপথটা আইডিয়া করবো, যে জন্য আমাদেরকে কেস ধরে নিব কতগুলা, যে কোন কোণের জন্য কখন বল কেমন কাজ করতেছে। তা ফার্স্ট হচ্ছে থিটা 0°, কেস 1 ধরলাম এটা, থিটা 0°। তো থিটা যখন 0°, আমরা তো দেখছি যে একটু আগেই যে আধান যদি বেগের দিকে গতিশীল হয়, মানে চৌম্বক ক্ষেত্রের দিকে যদি আধানের বেগ থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপর চৌম্বক বল 0, কারণ এইটা 0 হয়ে গেলে, অথবা উল্টা দিকেও যদি যায় থিটা 180 হলেও এটা 0। তাই বল যেহেতু 0 এই ক্ষেত্রে, তাহলে চার্জের গতিপথের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ চার্জ যেদিকে যাচ্ছিল তার উপর কোনো বল নাই। নিউটন তো বলছেই যে প্রথম সূত্র যেটা, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে। তাই এটা তো অলরেডি গতিশীল, সে সমদ্রুতিতেই চলতে থাকবে। বল যেহেতু কোনো কাজ নেই, তার মানে যখন পরীক্ষা এইভাবে এমসিকিউ কোশ্চেন এইভাবে আসবে যে চৌম্বক ক্ষেত্রে একটি আধান চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল থাকলে তার গতিপথটা কেমন হবে। বল কাজ করবে না, বলের কথা যদি জিজ্ঞেস করে শূন্য, এটা অনেকবার আসছে, কিন্তু গতিপথ নিয়ে যদি কোশ্চেন আসে যে তার গতিপথটা কেমন হবে, গতিপথ হবে যে যেহেতু দিক চেঞ্জ হবে না, যেই বরাবর যাচ্ছিল সেই বরাবরই যাবে, গতিপথটা হবে সরল রেখা বা স্ট্রেট লাইন, সরল রেখা। তাহলে এই এমসিকিউটা আসলে পারবা তো, যে থিটা 0 হলে বল তো 0, এটা তো বারবার করে বলে আসতেছি, কিন্তু বল 0 হওয়ার কারণে যেই চার্জটা যেই বরাবর যাচ্ছিল, একটা চৌম্বক ক্ষেত্রে চার্জ যেই বরাবর যাচ্ছিল অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিকে বা বিপরীত দিকে, তার বেগের কোনো পরিবর্তন হবে না, কারণ বল 0। নিউটন বলছে যে বাহ্যিক বল প্রয়োগ না হলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না, সেটা মানেরও পরিবর্তন হয় না, দিকেরও পরিবর্তন হয় না। তাহলে যেই বেগে যেই দিকে যাচ্ছিল সেই দিকেই যাইতে থাকবে, গতিপথ হবে সরল রেখা। ঠিক আছে, তাহলে কেস 1 নিয়ে কোনো কোশ্চেন আছে? না থাকলে তাহলে পরের কেসে যাই। পরের কেসটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই আমরা মানে সবচেয়ে আগেরটা তো ইম্পর্টেন্টই, কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় এটা, বাস্তবে আমরা প্রয়োগ করি সবচেয়ে বেশি, যেটা থিটা 90°। ওই যে মোটরের কথা তো বললামই যে বাস্তবে আমরা সর্বোচ্চ বল আমরা পাওয়ার চেষ্টা করব কখন, তো ওই কন্ডিশনটা আমাদের জন্য সবসময় প্রয়োজনীয়। তো মোটরের ক্ষেত্রে আমরা তার একবারে লম্বভাবে রাখি দেখি সবচেয়ে বেশি বল কাজ করে। তো এবার হচ্ছে কেস 2 তে তাহলে আমরা দেখব হচ্ছে আধানকে যদি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করাই, সেক্ষেত্রে তার গতিপথটা কেমন হবে। এই গতিপথের জন্য আমি চিত্র আঁকি, দেখো ফার্স্টে আমাদের সিম্পলি বুঝতে সুবিধা হয় যে এই চিত্রে, এরকম চিত্র, এই চিত্রে বুঝতে খুব সুবিধা হয় যে চৌম্বক ক্ষেত্রের দিক এই বোর্ডের তল বরাবর এই দিক ডান দিকে, আর বেগের দিক বোর্ডের তল বরাবর উপরের দিকে, এই হচ্ছে কিউ, প্লাস কিউ, সবসময় মনে রাখবা প্লাস কিউ দিয়ে হিসাব করতেছি। তো এই ক্ষেত্রে ওই যে ডান হাতি স্ক্রু নিয়ম মানে কি, পাম রুল, রাইট হ্যান্ড পাম রুল, ম্যাজিক্যাল পাম রুল অনুযায়ী আমরা যদি দেখি,
যে কি চুম্বক ক্ষেত্রের দিক কোন দিক, ওই আঙ্গুল, এই আঙ্গুলগুলো আমার এই চারটা আঙ্গুল যেটা এই ফিঙ্গার গুলো ওইদিকে রাখলাম, আর বুড়ো আঙ্গুলটা হচ্ছে বেগের দিকে। এই অবস্থায় তালুটা পুশ করতেছে ভিতরের দিকে, তার মানে লম্ব বরাবর ভেতরের দিকে চুম্বক বল কাজ করবে। এখন কথা হচ্ছে এইভাবে দেখালে সমস্যাটা কি, যে বুঝলাম যে চুম্বক বল ভেতরের দিকে বলতে এই বোর্ড ভেদ করে দেয়ালের ভিতরে চলে যাচ্ছে। এখন সে কোন দিকে বলের কারণে তার বেগটা, মানে কোন দিকে এক্সাক্ট, ওটা যদি না বুঝি আমি বেগের দিকটা বুঝতে পারবো না। তার চেয়ে অ্যাটলিস্ট আমি আরেকটা কাজ করি, যে চুম্বক ক্ষেত্রটা এভাবে না দেখায় চুম্বক ক্ষেত্রটা একটু অন্যভাবে দেখায়। যে এভাবে দেখালে চুম্বক ক্ষেত্রের দিক তো আর চেঞ্জ হচ্ছে না, বেগের দিক চেঞ্জ হওয়ার সাথে সাথে বলের দিকও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ওই দুইটাকে যদি আমি এই বোর্ডে আঁকতে পারি আর চুম্বক ক্ষেত্রকে তলের লম্ব বরাবর ভেতরের দিকে দিয়ে দিই, তাহলে আমার আর অত প্যারা নেওয়া লাগবে না যে বেগের দিক যে তলের লম্ব বরাবর ভিতর দিকে চলে গেছে অর্থাৎ ওয়ালের দিকে চলে গেছে, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই আমার আর। তাহলে আঁকলাম এমন ভাবে যে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে তলের লম্ব বরাবর ভেতরের দিকে, যে ক্রস আঁকছি বুঝতে হবে। আর ওই সাইডের গোলটা দিচ্ছি না আঁকার সুবিধা, মানে যাতে একটু পরিষ্কার দেখা যায় চিত্র। গোল গোল দিয়ে নরমালি দেখানো হয়, এরকমও দেখায়, কোনো সমস্যা নেই। এই তো এই ক্ষেত্রে মনে করো যে একটা চার্জকে আমি গতিশীল করলাম হচ্ছে যে চার্জকে মনে করো চুম্বক ক্ষেত্রের ভিতরেই আছে মনে করো, ধরলাম। চুম্বক ক্ষেত্রের বাইরে থেকে নরমালি ঢুকতে পারে, ভেতরে থেকে হিসাব শুরু করতে পারি আমি, অথবা এমন হতে পারে যে চুম্বক ক্ষেত্রটা ছোট অল্প জায়গার মধ্যে, তখনও হিসাব আরেক রকম হবে। তা আপাতত ধরি চুম্বক ক্ষেত্রের ভিতরেই একটা চার্জকে আমি ভি বেগে এখান থেকে হিসাব শুরু করতেছি, এখান থেকে সে গতিশীল প্লাস কিউ। তাহলে ওই রাইট হ্যান্ড পাম রুলের হিসাব, চুম্বক ক্ষেত্রের দিক ভেতরের দিক, বেগের দিক হচ্ছে বুড়ো আঙ্গুলটাকে বেগের দিকে নিয়ে গেলাম, হ্যাঁ এই এই হচ্ছে পাইলাম। এবার তালু পুশ করতেছে উপরের দিকে, তাহলে এই বরাবর হচ্ছে চুম্বক বল, ঠিক এই বরাবর আঁকলাম এফ। আচ্ছা ভালো কথা। তাহলে বল দেখি যে এই বলের কারণে তার বেগটা কি আর ওই বরাবর থাকবে না বেগের দিক চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে। সে তাহলে এরকম এইদিকে আসতে থাকবে, এইদিকে আসতে ধরলাম যে এটার কারণে একটু এইদিকে আসার পরে এইখানে কোথাও আসলো এই বলের কারণে। এইবার এইখানে বেগের দিক বলতে কি, যে কোনো বিন্দুতে বেগের দিক হচ্ছে সবসময় স্পর্শক বরাবর, এই হচ্ছে ভি। আবারও তাহলে এবার চুম্বক ক্ষেত্রের দিক বেগের দিক, এই যে বেগ হচ্ছে এবার কোন বরাবর, এই বরাবর। এই দেখো বুড়ো আঙ্গুলটা ঠিক ওই বরাবর। এবার দেখো বল পুশ করতেছে কোন দিকে, মানে তালুটা পুশ করতেছে এই দিকে, ঠিক এই বিন্দুতে বল কাজ করবে এই বরাবর, এই কোণটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ বেগ আর বল সবসময় 90 ডিগ্রি, এই বেগের দিক আর বলের দিক। এই তাহলে এটার কারণে আবারও সে তার পথ থেকে একটু সরে এই দিকে আসবে। এইদিকে যখন আসবে তখন তো আবারও একই কথা, বেগের দিক এই দিক আর বলের দিক সবসময় আবারও হিসাব করি, ভেতরে এই দিক, বুড়ো আঙ্গুলটা রাখতেছি বেগের দিকে, তাহলে তালু পুশ করতেছি কি এই দিকে। তাহলে যে দিকেই রাখি না কেন, যেভাবেই আঁকি আমি, বল সবসময় কেন্দ্রের দিকে কাজ করবে। মোট কথা কেন্দ্রমুখী বলের হিসাব আর কি। টোটাল পথটা এরকম বৃত্তাকার একটা পথ হবে। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা? আমি যে কোন জায়গায় হিসাব করি, চার্জ চুম্বক ক্ষেত্রের মধ্যে এই যে কোনো একটা বিন্দু থেকে হিসাব শুরু করলাম, যে এখান থেকে সে ভি বেগে গতিশীল, তার আগে হিসাব করতেছি না আমি, আগে কি হয়েছে না হয়েছে, এখান থেকে তার হিসাব শুরু ধরলাম। তা ভি বেগে ঠিক এই বরাবর গতিশীল, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক তলের লম্ব বরাবর ভেতরের দিক, বেগের দিকে দিক, বল পুশ করতেছে এই দিকে, চুম্বক বলের দিকে দিক, রাইট হ্যান্ড পাম রুল অনুযায়ী। এই বলের কারণে একটু এদিকে আসবে, এখানে যখন আসলো তখন আবার চুম্বক ক্ষেত্রের দিক তলের ভেতরের দিক লম্ব বরাবর বেগের দিক, এবার বল পুশ করতেছে এইদিকে। এটার জন্য এদিকে যে কোনো বিন্দুতে বেগের দিক সবসময় স্পর্শক বরাবর, এখানে আসলে আবার এদিকে, এখানে আসলো আবার এদিকে, এখানে আসলো এদিকে, যে দিকখানে হিসাব করি কেন্দ্রের দিকে সবসময় বল, তার মানে গতিপথটা হবে বৃত্তাকার, গতিপথ হবে বৃত্তাকার। তো যাই হোক, তাহলে বুঝলাম কি যে চুম্বক ক্ষেত্রে এই লম্ব ভাবে, অর্থাৎ এই চুম্বক ক্ষেত্র আমরা দিছি হচ্ছে তলের লম্ব বরাবর ভেতরের দিক, আর এই তলের উপর আমি যেদিকেই গতিশীল করি, এইদিকে এদিকে যেদিকেই গতিশীল করি, সে বেগের দিক তলের, যেহেতু তলের লম্ব দিকে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক বি এর দিক, আর এই বোর্ড বরাবর যে কোনো তলে চার্জটা ঘুরতেছে ধরলাম, তাহলে সেক্ষেত্রে তাহলে বোর্ডের তল আর বোর্ডের লম্ব দিক দুইটা পরস্পর লম্ব, অর্থাৎ আমাদের যে কন্ডিশন কেস 2 সেটা হচ্ছে ছিল কি থিটা 90 ডিগ্রি। এই কন্ডিশনের জন্য বুঝতে পারলাম আমরা যে চার্জের গতিপথটা হবে বৃত্তাকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কোশ্চেন, যে চার্জ সমান্তরালে গতিশীল থাকলে চৌম্বক ক্ষেত্রের সাথে সেটা হচ্ছে গতিপথ হবে সরল রেখা, কিন্তু চার্জ যদি চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে প্রবেশ করে তার গতিপথ হবে বৃত্তাকার। এবং বৃত্তাকার গতি কেন হচ্ছে, কারণ যে কোনো বিন্দুতে বেগের দিক আর চৌম্বক ক্ষেত্রের দিক থেকে রাইট হ্যান্ড পাম রুল অনুযায়ী যদি আমি
চুম্বক বলের দিক হিসাব করি, সব সময় বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে চুম্বক বলটা কাজ করে। তো আমরা তো দেখছি যে কোনো বস্তুকে ঘুরাইতে গেলেই কেন্দ্রের দিকে টান ছাড়া, অর্থাৎ তুমি একটা পাথর ঘুরাবা, রশি দিয়ে বেঁধে যদি কেন্দ্রের দিকে ধরে না রাখো তুমি ঘুরাইতে পারবে না। অর্থাৎ যেই বল ছাড়া কৌণিক গতি সৃষ্টি করাই যাচ্ছে না। অর্থাৎ ঘুরাইতে গেলেই কেন্দ্রের দিকে যে টান থাকা প্রয়োজন সেটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। তো এই কেন্দ্রমুখী বলের হিসাব তো আমরা জানি যে এম ভরের বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি বেগে চলতেছে, তার ক্ষেত্রে কেন্দ্রের দিকে যে বল থাকা লাগবে ঘোরানোর জন্য সেটা হচ্ছে এমভি স্কয়ার বাই আর। আরেকজন আসছে, ওকে অ্যাডমিট করে নিই। তাহলে চার্জের হচ্ছে চার্জের উপরে এই বলের কারণ আমি বলতে পারি যে তাহলে এটা তো চৌম্বক বল এফ এম, আমরা ম্যাগনেটিক ফোর্স বোঝাচ্ছি। তাই এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে কেন্দ্রমুখী বল ভি বেগে যাচ্ছে, তাহলে চার্জের ভর যদি কোনো কারণে এম ভরের একটা চার্জ হয়, সেটা ইলেকট্রন হোক বা প্রোটন হোক, তার তো ভর আছে অবশ্যই, তাই না? তা এই এম ভরের বস্তু আমরা বলতে পারি যে কেন্দ্রমুখী বল, চৌম্বক বল সমান কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটা কেমন? এমভি স্কয়ার বাই আর। আর চুম্বক বল তো আমরা দেখলাম কি কিউ ভি বি সাইন কত ডিগ্রি? এই সাইন কত ডিগ্রি বলতে পারবা কেউ এক্ষেত্রে? থিটা 90 ডিগ্রি, তার মানে 90, তার মানে সাইন 90 এর মান কত? 1। তো এইখান থেকে একবার ইজিলি বল দিচ্ছি। দেখো এই সূত্রটা আমাদের, এই ব্যাসার্ধের সূত্রটা আমাদের মুখস্থ করাও লাগে না, আমরা কেন্দ্র বিমুখী বলের বা মুখী বলের সূত্র জানি ভালো মতো। এই সাউন্ড অফ করো অডিও। যাই হোক, কেন্দ্রমুখী বলের সূত্রটা আমরা জানি ভালো মতোই, আর চুম্বক বলের ইকুয়েশন, তো দুইটা যদি সমান লিখি এখান থেকে আর এর ইকুয়েশন ইজিলি বের হয়ে যাবে। তার ইকুয়েশন দেখো, এখান থেকে একটা ভি কাটাকাটি যাচ্ছে, থাকবে ভি, আর সাইন 90 হয়ে যাচ্ছে 1। তাহলে আমি আর এই পাশে নিয়ে আসি আর ওই পাশে ওগুলা লিখি, তাহলে আর ইকুয়াল টু পাবো এম ভি ডিভাইড বাই কিউ বি। এটা থেকে কিন্তু বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলা, এই বুয়েট চুয়েট ওগুলাতে একসময় এমসিকিউ আসতো, ইদানিং কালে রিটেনেও এই কোশ্চেনটা দিচ্ছে, রিটেনে এই কোশ্চেন দেওয়ার মতোই কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল একটা চার্জের গতিপথটা হবে বৃত্তাকার, এবং গতিপথের ব্যাসার্ধ চাইলে আমি বের করে নিতে পারবো যদি চার্জের ভর, চার্জের বেগ, চার্জের পরিমাণ এবং যেই চৌম্বক ক্ষেত্রে চার্জটা লম্বভাবে গতিশীল, অবশ্যই মনে রাখতে হবে লম্বভাবে গতিশীল হলেই এটা আসতেছে, তার গতিপথের ব্যাসার্ধ। দেখো তো কারো বুঝতে সমস্যা আছে কিনা ব্যাসার্ধের সমীকরণে? আমি তাহলে এবার যদি বুঝতে সমস্যা না হয় তাহলে হচ্ছে যে এই কখন ব্যাসার্ধটা, মানে ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি কখন বেশি হবে কখন কম হবে এই মানগুলোর উপর তো ডিপেন্ড করবে, সেগুলো একটু বলবো। আগে দেখা এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করছে এরকম একটা চার্জের গতিপথ হবে বৃত্তাকার, এবং সেই গতিপথের বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধটা হবে এরকম। এবার তাহলে বলি, দেখো চার্জের ভর যদি, বুঝে যাচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ভরের সমানুপাতিক, তাহলে ভর যদি বেশি হয় তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বেশি হবে। অর্থাৎ এখান থেকে ছোট ভরের বস্তু যতটুকু জায়গা নিয়ে ঘুরে আসবে, বড় যদি বেশি ভরের বস্তু হয় বা বস্তু কণা হয় বা চার্জ পার্টিকেল হয়, আরো বড় পথ ঘুরে আসবে। বুঝে যাচ্ছে বেগ বেশি হলে, অর্থাৎ জোরে জোরে নিক্ষেপ করলাম, আমি তো আর ধরে নিক্ষেপ করবো না, এটা অ্যাকচুয়ালি ওই ভোল্টেজ দ্বারা কিন্তু হচ্ছে যে মানে খুব হাই ভোল্টেজ দ্বারা এই ছোট ছোট পার্টিকেল, ইলেকট্রন বা এই ধরনের পার্টিকেল চার্জিত কণাকে এক্সিলারেট করা হয় বা এরকম নিক্ষেপ করা হয় অনেকটা। তো যাই হোক, মনে করো যে জোরে ছুড়লে আমি যদি বেগ অনেক বেশি দেই তাহলে ভি বেশি হলে আরটাও বেশি হবে, তাহলে অনেক বেশি পথ জুড়ে ঘুরে আসবে। আর ভি যদি ছোট দেই তাহলে অল্প পথ জুড়ে ঘুরে আসবে। এই ব্যাসার্ধের হিসাবটা। আবার চার্জের হিসাব, চার্জের পরিমাণ বেশি তখন সেক্ষেত্রে কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ কম। চার্জের এই ব্যাসার্ধটা চার্জের কি ব্যস্তানুপাত, চার্জের পরিমাণের ব্যস্তানুপাতিক। তাহলে যেই চার্জটা দিচ্ছি এই চার্জের পরিমাণ যদি বেশি হয় তাহলে তো বৃত্তাকার পথের ব্যাসার্ধটা কি কম হবে, অল্প জায়গা জুড়ে ঘুরবে। আর চার্জের পরিমাণ যদি কম হয় তাহলে অনেক বড় পথ ঘুরে আসতে পারবে। অর্থাৎ চার্জ বেশি হলে বল বেশি হয়, সেজন্য বোধহয় হচ্ছে যে মানে পথটাও কম হয়ে যায় আর কি, ওই একই জিনিস যেভাবে আমরা হিসাব করি আর কি। তা মোট কথা এই ইকুয়েশন থেকে সবকিছু বলা যাচ্ছে। চৌম্বক ক্ষেত্রটা শক্তিশালী হলেও সেক্ষেত্রেও বলের পরিমাণটা, বলটা যত স্ট্রং হবে তাহলে দেখা যাবে যে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা ছোট হয়ে আসতেছে হিসাবে। তা আমরা এই ইকুয়েশন থেকে সবকিছু বলতে পারতেছি। তা এখন যদি এমসিকিউ কোশ্চেন দেয় এটা নিয়ে যে দুটি চার্জের ভরের অনুপাত, বেগের অনুপাত, বললো যে চার্জ সমান একই চৌম্বক ক্ষেত্রে
সমান চার্জের সমান পরিমাণ চার্জিত দুইটা বস্তুর, কিন্তু ভর হচ্ছে একটার একটার অর্ধেক, বেগ হচ্ছে একটার একটার দ্বিগুণ, এরকম ভরের অনুপাত বেগের অনুপাত দিল, তোমাকে চার্জ আর চৌম্বক ক্ষেত্র বললো, এগুলা ঠিক রাখলো, তখন আর এর অনুপাত কেমন হবে? মোট কথা এই চারটা রাশিরই অনুপাত দেওয়া আছে, সেক্ষেত্রে দুইটা চার্জের গতিপথের ব্যাসার্ধের অনুপাত কেমন হবে, এগুলা নিয়ে কোশ্চেন করতেই পারে এমসিকিউ, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না ম্যাক্সিমাম এমসিকিউ পরীক্ষায়। তো এই ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে, মানে ডিরেক্টলি মান নির্ণয় না দিয়ে, যে ইলেকট্রনের ভর দেয়া আছে, ইলেকট্রনের বেগ দেয়া আছে, ইলেকট্রনের চার্জ দেয়া আছে, কোন চৌম্বক ক্ষেত্রে ইলেকট্রনটাকে আমি নিক্ষেপ করছি বা গতিশীল করছি সেই চৌম্বক ক্ষেত্রের মানও দেয়া আছে, বললো বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ হিসাব করো। তো তখন ওরকম না দিয়ে বরং দিতে পারে কি, অনুপাত দেয়া থাকতে পারে, তখন বলবে গতিপথের ব্যাসার্ধের অনুপাত কত। এই ধরনের কোশ্চেন একটু পরে প্র্যাকটিস করাবো, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এই মুছে দিব, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে বলতো কি যে বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা মানে গতি বর্ণনাকারী রাশি সরণ বেগ, মানে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এছাড়াও এই পর্যায়কাল, কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, অর্থাৎ এই ক্যাপিটাল টি এফ ওমেগা, পর্যায়কাল বা দোলনকাল, কম্পাঙ্ক প্রতি সেকেন্ডের কম্পন সংখ্যা, আর কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগও বলে, এই তিনটে হিসাব করছি। তাহলে এই চার্জের জন্য তো তাহলে আমরা এই জিনিসটা হিসাব করতে পারবো, এবং এগুলাও হিসাব করা হয়, এগুলারও প্রয়োজন হয়। এখন দেখো যে এই আমি এগুলা কি বের করতে পারবো কিনা, তোমার যদি তুমি আগে তোমাকে দেখতে হবে যে আরটা তুমি ঠিকঠাক মতো বের করতে পারতেছো কিনা। আরটা যদি ঠিকঠাক মতো বের করতে পারো তাহলে আর সমস্যা নাই, বাকি জিনিসগুলো তোমার ওই গতিবিদ্যার বেসিক, আগের বেসিক অর্থাৎ ফার্স্ট ইয়ার বেসিক না থাকলে তোমার জন্য পেই। তোমার গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যার বেসিক যত ভালো থাকবে তুমি এই জিনিসগুলো তত ভালো বুঝবে। তা ওই ফার্স্ট ইয়ারে আমি হচ্ছে ভেক্টর শিশুত্ব গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা ওই দিক দিয়ে স্টার্ট করতেছি, যাদের ওগুলাতে ঘাটতি আছে ওগুলা তারা ওই ব্যাচেও করে নিও, ঠিক আছে? ক্লাসগুলো মিস করো না, মানে যদি ক্লাস করতেও না পারো অ্যাটলিস্ট রেকর্ড গুলা দেখবা। তাহলে পর্যায়কাল হিসাব করব টি। পর্যায়কালের জন্য হিসাবটা কেমন হবে? পর্যায়কালের জন্য হিসাবটা হবে, আচ্ছা বোর্ডটা সরে গেছে একটু, এই ভাগ্নি পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রাখছে, গাছপালা করতে গিয়ে নিয়ে আসছে মনে হচ্ছে। যাই হোক, এই একবার ঘুরে আসতে সময়, একবার ঘুরে আসতে সময়টা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। তা সময় আমরা যেহেতু, খেয়াল রাখবা যে যেহেতু বলটা হচ্ছে কেন্দ্রের দিকে আর বেগটা হচ্ছে কোন দিকে, স্পর্শক বরাবর, তা এই বলটা কিন্তু বলের দিক আর বেগের দিক, এই বলটা দ্বারা চুম্বক বলের উপর কোনো কাজ, মানে কোনো কৃত কাজ হয় না, এই বেগের মান কিন্তু চেঞ্জ হয় না। এই আমরা ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা খুব ভালো মতোই জানি যে সমদ্রুতিতে ঘুরতেছে কিন্তু তারপরও তার ত্বরণ আছে, এই ত্বরণটা কোন ত্বরণ? কেন্দ্রমুখী ত্বরণ। এই ত্বরণটা কিভাবে, কি কারণে হয়? কারণ বেগের মান চেঞ্জ না হলেও সমদ্রুতিতে ঘুরলেও অনবরত দিক চেঞ্জ হচ্ছে, এই দিক চেঞ্জ হচ্ছে যেহেতু হচ্ছে, তার মানে দিক চেঞ্জ হলেও তো ভেক্টর রাশির মানে আমরা বলছি ভেক্টর রাশির চেঞ্জ হয়েছে, তাই সেই চেঞ্জের কারণে, বেগের পরিবর্তনের কারণে কেন্দ্রের দিকে যে ত্বরণটা সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তো ওই ঘুরে ফিরে উল্টা হিসেবে আবার কেন্দ্রমুখী বলের জন্যই এমনটা হচ্ছে, ওটাও বলা যায়, যেভাবেই বলি আমরা। তাই এই আমরা বলতে পারি যে এই টোটালটা ঘুরে আসতে এই বেগটা, তার যে দ্রুতিটা, এই দ্রুতিটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সমবেগে চলবে। সমবেগের ক্ষেত্রে আমরা গতির সমীকরণ জানি s ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু তাহলে কি আসবে s বাই ভি। তাহলে আমরা পর্যায়কাল বা দোলনকালের ক্ষেত্রে এই সূত্রই ব্যবহার করতে পারি, যে পুরোটা ঘুরে আসতে গেলে কতটুকু পথ, মানে দূরত্ব দরকার। তো দূরত্ব মানেই তো বুঝতে পারতেছি পরিধি, কারণ পুরোটা ঘুরে আসবে, পরিধি সমান হচ্ছে 2πr। আর বেগ বলতে তার বেগ তো ভি, বেগের মানটা ভি, তাহলে এই যে ইজিলি দোলনকাল বের হয়ে গেল। এইখানে এখন আর এর মানটা বসাই দিলে খালি আরেক লাইন বাড়তি আসবে। এই আর এর মানটা বসাচ্ছি 2π mv বাই কিউ বি, নিচে হচ্ছে স্মল ভি। এই স্মল ভি আর ওই ভি মানে অর্থাৎ বেগ বেগ কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে টোয়াইস পাই এম বাই কিউবি। দেখো তো কোনো কোশ্চেন থাকলে করো এখানে, আবার বলতেছি কি হলো, তারপরে কোশ্চেন করো। বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে তার পর্যায়কালের হিসাবটা আমরা করতে পারবো, যে সে সমদ্রুতিতে ঘুরতেছে, তাহলে তার সমবেগের সূত্র দিয়ে আমরা তার টোটাল একবার ঘুরে আসতে টাইমটা বের করতে পারবো। সেই টাইমটা তাহলে পরিধি ডিভাইড বাই বেগ, তাহলে 2πr টোটাল পথ, আর বেগ হচ্ছে বি, তাহলে এই অনুপাত হচ্ছে টয়েস পাই এম বাই কিউবি। তা ব্যাসার্ধের মানটা বসানোর কারণে ওই যে আর এর পরিবর্তে এমবি বাই কিউবি বসাইছি, এটা কাটাকাটি গিয়ে আমরা পর্যায়কাল পাইলাম। এটা দেখো তো কোনো সমস্যা আছে কিনা।
সমস্যা যদি না থাকে তাহলে দেখো যে পর্যায়কাল পাইলেই তো বাকি দুইটা আমাদের জন্য কোনো ব্যাপার না, কারণ আমরা ওমেগা সাথে সবগুলাকে মনে রাখি। ওমেগা মানে হচ্ছে টয়েস পাই বাই টি, টয়েস পাই এফ, টয়েস পাই এন বাই টি, ওই যে ঘূর্ণন সংখ্যা সম্ভব। তো এইটা আর এখানে দরকার নেই, আমাদের মূলত পর্যায়কাল আর কম্পাঙ্ক হইলেই হচ্ছে। তা টি জানলেই এই ওমেগা হচ্ছে তাহলে কি টয়েস পাই বাই টি, টি বলতে এই যে এই জিনিসটা টয়েস পাই এম বাই কিউবি। তাহলে উল্টাইলে টু পাই কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে কিউবি বাই এম, কিউবি বাই এম থাকবে। অর্থাৎ আমরা পাচ্ছি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। এটার একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে যে এটাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলে। এটা তোমাদের কোথাও কোনো কাজে লাগবে না আপাতত, অনার্স এর হয়তো থার্ড ইয়ারে গিয়ে হয়তো যদি এই ম্যাগনেটিজম নিয়ে পড়ো তখন হয়তো দেখবা যে এই ফ্রিকোয়েন্সির একটা মানে ব্যবহার আছে। তো ওই জিনিসটা আপাতত এই ফ্রিকোয়েন্সিটা পরবর্তীতে গুরুত্বপূর্ণ, যেহেতু এই জিনিসটা যে যিনি বের করছেন তার নাম অনুযায়ী বা ওটা ওই ইতিহাস থেকে ওভাবে আসছে আর কি জিনিসটা। এটাকে বলা হয় যে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, জাস্ট এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় এটা। আর এছাড়া আমরা যে নর্মাল যে কম্পাঙ্ক বের করি সেটা আমরা বের করতে পারি, সেটা হচ্ছে পর্যায়কালে ঠিক উল্টা। তাহলে আমি যদি পর্যায়কালে ঠিক উল্টা নেই তাহলে এটাকে উল্টাই দিলে উপরে কিউবি, নিচে হচ্ছে টয়েস পাই এম, এগুলা বের করতে পারি। তার ভিতরে মনে রাখবা যে কোনটা লাগবে আমার। আমি আরটা সবচেয়ে ইজিলি বের করতে পারি, এই এম ভি স্কয়ার বাই আর সমান যদি কিউ ভি বি সাইন 90 আর লেখার দরকার নাই, কারণ লম্বভাবে প্রবেশ করতেছে। লম্বভাবে প্রবেশ করলে গতিপথ হবে বৃত্তাকার, সে বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ কিভাবে বের করব, কেন্দ্রমুখী বল আর হচ্ছে 90 ডিগ্রি থাকা অবস্থায় চৌম্বক বল কিউবিবি সাইন 90। এইখান থেকে আর আর তুমি ইজিলি বের করতে পারতেছো। আর আর পাওয়া মানে পর্যায়কালটা তুমি পাবা কিভাবে, টয়েস পাই আর ওই পরিধি ডিভাইড বাই বেগ, ওই তাহলে সেখান থেকে আর এর মানটা বসাইলে আমরা পর্যায়কাল পাবো। বাকি দুইটা এই কম্পাঙ্ক আর কৌণিক কম্পাঙ্ক এতটা গুরুত্বপূর্ণ নয়, হয়তো সর্বোচ্চ বলতে পারে যে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সির যে সমীকরণ কোনটি, এই কোশ্চেনটা তখন হয়তো দিতে পারে, এই জন্য নামটা আমি লিখে দিলাম। এটা হয়তো আমাদের এটা এই টপিকটা আমাদের নাই, তো অনেক মানে থার্ড ইয়ারে গিয়ে পড়বো অনার্স এর যদি এই ইলেকট্রনিক্স কোন রিলেটেড কোন সাবজেক্টে পড়ো, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা হচ্ছে তোমার এই ভার্সিটি হচ্ছে ট্রিপলি বা অ্যাপ্লাইড ফিজিক্স বা হচ্ছে যে ফিজিক্সে পড়ো তখন লাগবে আর কি। আচ্ছা, বা সিএসসি তে হয়তো লাগতে পারে, ঠিক। এছাড়া অন্য জায়গায় লাগবে না। আর মেইনলি কোশ্চেন আসে আমাদের এই এইচএসসি লেভেলে বা এই লেভেলে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে ব্যাসার্ধ নিয়ে এবং পর্যায়কাল নিয়ে, ব্যাসার্ধ এবং পর্যায়কাল নিয়ে। তো এই দুইটা অ্যাটলিস্ট দ্রুত বের করার উপায় জানতে হবে তোমাকে, ঠিক আছে? কি আমার ভাগ নিয়ে আসছে, ঘুম থেকে উঠছে, ক্লাস নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট করো। দেখো কোনো কোশ্চেন আছে কিনা। কোনো প্রশ্ন আছে এখানে? না ভাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি এটা এগুলো একটু ক্লিয়ার করে লিখতেছি পাশে। এফ পাইছিলাম আর হচ্ছে ওমেগা, ওমেগা হচ্ছে এটার ওই যে টয়েস পাই বাই টি, টয়েস পাই কে অর্থাৎ টয়েস পাই এর নিচে পর্যায়কাল থাকবে, অর্থাৎ এটা উল্টায় যাবে, টয়েস পাই দিয়ে ভাগ হয়ে যাবে, মানে এই টয়েস পাই কাটাকাটি গিয়ে কিউ বি বাই এম থাকবে। অথবা এইভাবে মনে রাখতে পারো যে পর্যায়কালের উল্টা টয়েস পাই এফ, টয়েস পাই ইনটু এই জিনিসটা, তাহলে টয়েস পাই কাটাকাটি করে যেভাবে কোনোভাবে বের করে নিতে পারবা তুমি। মেইনলি এটা সরাসরি যে বের করলাম যে আমরা ওই বিমুখী বল আর হচ্ছে চুম্বক বল, ওটা থেকে বের করাটা জানতে হবে ঠিকঠাক মতো। আর এটা থেকে এটা বের করবো হচ্ছে টয়েস পাই আর বাই বি, পরিধি বাই বেগ, এটা এই দুইটা জিনিস বের করতে পারলে হবে। বাকি জিনিসগুলো তোমার তুমি অটোমেটিক সূত্র, আগের সূত্র দিয়ে বের করে নিতে পারবা। তো তুমি খেয়াল রাখলে এগুলো আর সমস্যা হবে না। আর লাস্ট যেটা আরেকটু দেখাই নেই, যে এই ব্যাসার্ধের সমীকরণে এমভি, এমভি কে তো আমরা ভর বেগ, বস্তুর ভর আর বস্তুর বেগকে আমরা তো ভর বেগ বলতে পারি, তাহলে এটাকে চাইলে পি বাই কিউবি এইভাবেও মাঝে মাঝে, অর্থাৎ মাঝে মাঝে মোমেন্টাম বা ভরবেগ দেয়া থাকলে চার্জের, তখন এইভাবে লিখতে হবে। বুঝা গেছে যে এমভি চার্জের ভর, চার্জের বেগ, চার্জের পরিমাণ, চৌম্বক ক্ষেত্র, তো ভর আর বেগকে ভরবেগ পি এর মাধ্যমে লিখছি, যেহেতু ভরবেগ পি ইকুয়াল টু আমরা জানি এমভি মোমেন্টাম। আবার কথা হচ্ছে যে গতি শক্তি তো আবার আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, অথবা ভরবেগের মাধ্যমে লিখলে পি স্কোয়ার বাই টু এম, যে এখান থেকে এই কি ভি এর মান কত, ভি সমান পাওয়া যাবে পি বাই এম, না ওই পি বাই এম নিয়ে এখানে বসাইলে তো কাটাকাটি গিয়ে পি স্কোয়ার বাই টু এম, এটা আমরা পাই না। গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার সমান কি পি স্কোয়ার বাই টু এম। এখান থেকে দেখো ভরবেগ পি, ভরবেগ পি, এই ভরবেগ পিটাকে যদি আমি আলাদা করি, পি সমান পাওয়া যাবে টু এম, এই পাশে গুণ হবে টু এম ই কে,
পি স্কোয়ার সমান টয়েস এম ই কে, কিন্তু যদি পি বের করি তাহলে পাবো কি রুট ওভার টয়েস এম ই কে না? তাহলে গতিশক্তির মাধ্যমেও কিন্তু পি এর পরিবর্তে রুট ওভার 2m কে, আর নিচে তো কিউ বি আগের মতোই থেকে যাবে। দেখো কি করলাম, ব্যাসার্ধ ছিল হচ্ছে এমভি বাই কিউবি, অর্থাৎ ভর বেগ চার্জ চৌম্বক ক্ষেত্র। ভর আর বেগকে ভরবেগ পি এর মাধ্যমে লিখতে পারি, কিন্তু ভরবেগকে আমরা গতিশক্তির সমীকরণ অনুযায়ী তাহলে ভরবেগকে রুট ওভার 2m ইন্টু গতিশক্তি কে ওইভাবে লিখতে পারি। তো রুট ওভার 2m ইন্টু কে গতিশক্তি ডিভাইড বাই কিউবি, এটা আমরা ইজিলি দিতে পারি। দেখো বুঝতে পারছো কিনা? কারো সমস্যা আছে? না ভাই সমস্যা নাই। তাহলে এবার একটা কোশ্চেন দিই, একটু কঠিন কোশ্চেন দিব। কঠিন বলতে যে মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির রিটেনে যেগুলো আসবে, রিটেনের জন্য ঢাকা ভার্সিটি এমসিকিউতে বা যে কোনো এমসিকিউতে সর্বোচ্চ হচ্ছে ব্যাসার্ধের রাশিমালা বা হয়তো অনুপাত নিয়ে একটা কোশ্চেন দিতে পারে, আর হচ্ছে যে এই পর্যায় গতিপথটা কেমন হবে এটা নিয়ে কোশ্চেন বেশি দিতে পারে। ঠিক আছে, যে 90 ডিগ্রি কোণে প্রবেশ করলে গতিপথ কেমন হবে। তা কিন্তু এর বাইরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির রিটেনের জন্য যদি তোমার প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে কিছু অঙ্ক করতে হবে, এবং আমি ওরকম একটা অঙ্ক দেখাচ্ছি। ঠিক আছে, এটা মুছে দিই। প্রশ্নটা হচ্ছে এরকম, দেখো তিনটা চার্জিত কণা আছে। তিনটা চার্জিত কণা বললাম যে একটা হচ্ছে প্রোটন, আরেকটা বললাম হচ্ছে ডিউট্রন, ক্যাপিটাল ডি। প্রোটন বলতে আমরা বুঝি হচ্ছে একটা নিউট্রন একটা প্রোটন আছে, হাইড্রোজেন আর কি। ডিউট্রন হচ্ছে ওই ভর সংখ্যা 2, হাইড্রোজেন এটারও চার্জ একটা ইলেকট্রন আছে, যেহেতু চার্জ একটা, এটাতেও চার্জ একটাই কারণ ইলেকট্রন একটা। নিউট্রন আর একটা, নিউট্রন ওইটাতে কোনো নিউট্রন নেই, এটাতে একটা নিউট্রন আছে দেখে ভর সংখ্যা 2, ডিউট্রন বা ডিউটেরিয়াম বলি অনেকে আমরা। যাই হোক ওটা। আর মনে করো আলফা কণা, আর আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস তার মানে কোনো ইলেকট্রন নাই, তাহলে দুইটা প্রোটনের জন্য চার্জ 2+। এই প্রোটন, ডিউট্রন এবং হচ্ছে আলফা কণা, তিনটা চার্জিত কণা। এই তিনটা কণাকে কি করা হলো, চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে, চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে, চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে একই গতিশক্তিতে প্রবেশ করানো হলো, একই গতিশক্তিতে প্রবেশ করানো হলো। তাদের গতিপথের ব্যাসার্ধের অনুপাত কত? গতিপথের ব্যাসার্ধের অনুপাত। হ্যাঁ, কোশ্চেন কি বুঝতে পারছো? নিজের একটু করার চেষ্টা করো তো। আচ্ছা, আনিশা একটু ডিসকানেক্ট হয়েছিল, যে কোশ্চেন লিখলাম আর কি, কোশ্চেন করাবো। যে তিনটা চার্জ, প্রোটন, ডিউট্রন এবং আলফা কণা। প্রোটন বলতে আমরা যে হাইড্রোজেন পরমাণুর হচ্ছে যে এই ইলেকট্রনটা বাদ দিলে জাস্ট এই আমরা যে জিনিসটা বুঝি যে একটা প্রোটন আর একটা নিউট্রনের জন্য চার্জ হবে কি প্লাস একটা প্রোটনের চার্জ আর কি। ডিউট্রিয়াম হচ্ছে বা ডিউট্রন হচ্ছে হাইড্রোজেনের আর একটা আইসোটোপ, যেখানে একটা প্রোটন আর একটা নিউট্রন থাকে। এখানে শুধু জাস্ট একটা প্রোটন, কোনো নিউট্রন নেই, আর এখানে একটা প্রোটন একটা নিউট্রন হয়, ভর সংখ্যা 2 আর চার্জ তো আগের সমানই। হাইড্রোজেনের চার্জ একটাই, একটা প্রোটনের চার্জ আর কি প্লাস। কিন্তু আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস 4 2, যার চার্জ হচ্ছে দুইটা প্রোটনের চার্জ আর কি। এই মোট কথা এগুলো দেওয়া আছে কোশ্চেনে। এই তিনটা চার্জ চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে একই গতিশক্তিতে প্রবেশ করানো হলো, তাদের গতিপথের ব্যাসার্ধের অনুপাত কত? তার মানে আমরা গতিপথের ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের সূত্র যেটা জানি এমবি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করছে। চৌম্বক ক্ষেত্রে যে এটা, এই জিনিসটাই খেয়াল করে দেখবে যে লম্বভাবে মানে কত, থিটা 90 ডিগ্রি। এটা দেখে তোমার সাথে সাথে মনে করতে হবে। তার কোশ্চেন সাধারণত লম্বভাবেই নিয়ে আসে, অন্যগুলো নিয়ে কোশ্চেন আসে না তেমন একটা। তো এই জন্যই এটা এটা জানলেই হচ্ছে ভালোভাবে। বাকিগুলো দেখাবো, কিন্তু কোশ্চেন মেইনলি আসবে এই লম্ব কন্ডিশন থেকেই। লম্বভাবে প্রবেশ করলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমরা দেখছি আর ইকুয়াল টু এমবি ডিভাইড বাই কিউবি। মাত্রই আমরা একটু আগে প্রমাণ করে আসলাম কিভাবে। যদি ভুলে যাও কোনো কারণে, বারবার করে বলতেছি, যদি ভুলে যাও তাহলে মনে রাখবা এই
বৃত্তাকার পথে ঘোরে কি কারণে? কারণ কেন্দ্রমুখী বল, এই বলটা কি চৌম্বক বলটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। তার মানে mv স্কয়ার বাই r, আর চৌম্বক বল হচ্ছে লম্বভাবে থিটা 90 ডিগ্রি অবস্থায় চৌম্বক বল হচ্ছে কিউ ভিবি। এইখান থেকে আর ইকুয়েশন এটা পাই, যার কারণে এখানে এই যে mv কে আমরা ভরবেগের মাধ্যমে লিখতে পারি, অথবা গতিশক্তিকে ভরবেগের মাধ্যমে লিখলে পি স্কয়ার বাই 2m, সেখান থেকে পি ইকুয়াল টু হচ্ছে √2m e কে। গতিশক্তির মাধ্যমে লিখলে √2m e k বাই কিউবি। এই তো এই কোশ্চেন দেখতে হবে কি ভর আর বেগ নিয়ে বলছে নাকি না ভরবেগ নিয়ে বলছে না গতিশক্তি নিয়ে বলছে। ওটা যদি ঠিকঠাক মতো বুঝি তাহলে আমি বুঝবো যে আমার কোন ইকুয়েশন নিয়ে কাজ করা লাগবে। দেখো, লম্বাভাবে একই গতিশক্তিতে প্রবেশ করানো, তাহলে কি একই ভরবেগ দিয়ে প্রবেশ করছে, একই বেগে প্রবেশ করছে, বা একই ভর নিয়ে ওরকম কিছু বলে নাই, বলছে একই গতিশক্তি। তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে আর এর সঙ্গে গতিশক্তির যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকেই আমি এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবো। তাহলে তোমার কাজ হচ্ছে আর ইকুয়াল টু আর ইজ প্রপোর্শনাল টু এই ইকুয়েশন থেকে বের করবা। এই ইকুয়েশন দেখো কি বলছে, চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করছে, এখানে একটাই চৌম্বক ক্ষেত্র, আর যে অন্য চৌম্বক ক্ষেত্র আছে ওরকম কিছু উল্লেখ করে নাই। তার মানে তোমাকে বুঝে নিতে হবে একই চৌম্বক ক্ষেত্র মানে বি কনস্ট্যান্ট, একই চৌম্বক ক্ষেত্র মানে বি কনস্ট্যান্ট, একই গতিশক্তিতে প্রবেশ করাইছে, তার মানে এই কে গতিশক্তিটা কনস্ট্যান্ট। তাহলে এই আর ইকুয়াল টু এই সমীকরণের গতিশক্তি এবং ক্যাপিটাল বি চৌম্বক ক্ষেত্রের মান যেটা বা চৌম্বক ক্ষেত্র এটা কনস্ট্যান্ট। তাহলে বাকি জিনিসগুলা এগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি লিখতে পারি হচ্ছে যে ভরটা রুটের ভিতরে ভরের বর্গমূলের সমানুপাতিক, আর চার্জটা ভগ্নাংশের নিচে চার্জের ব্যস্তানুপাতিক। জাস্ট কি কারণে? কারণ গতিশক্তি এবং বি এই দুইটাই ধ্রুব। এই তা এখন আমার লাগবে ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধের অনুপাত কি? আর পি অনুপাত আর ডি অনুপাত আর আলফা, এই তিনটার অনুপাত লাগবে, মানে ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধের অনুপাত তাহলে ওই ইকুয়েশন কোনটা লিখবো বুঝতে পারলাম তো, এইটা থেকে আমি পাইছি এটা, তাহলে এই ইকুয়েশন লিখবো। এখানে দেখে বোঝা যাচ্ছে যে কি ভরের অনুপাত ভর হবে উপরে, চার্জ হচ্ছে নিচে। তাহলে আমি যদি লিখি তাহলে ফার্স্ট হচ্ছে প্রোটনের জন্য √ প্রোটনের ভর। এইখানে এসে একটু ঝামেলা যে এখানে তার ভর চার্জ সম্পর্কে কি আমার কি কিছু বলছে নাকি, কিছু বলে নাই। তা তোমাকে ধরে নিতে হবে যে প্রোটনের চার্জ যা হয়, ডিউটেরিয়ামের চার্জ ভর সংখ্যা যেহেতু 2, তাহলে এটার ভর যদি m ধরি এটার ভর হবে টুয়াইজ m। আর হিলিয়াম নিউক্লিয়াস মানে আলফা কণাতে ভর সংখ্যা কত? 4, তার মানে এটা হবে 4m। ভরের মান দেয়া থাকবে না কখনোই, ক্যালকুলেটর ছাড়া যখন কোশ্চেন দিবে, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তোমাকে ওরকম ধরে নিতে হবে, m ধরে নিতে হবে কখনো, বা ওরকম ধরে নিয়ে তোমাকে করা লাগবে। তো এই ক্ষেত্রে তুমি একটাকে m ধরলে অন্যটা তুমি ইজিলি বুঝতে পারতেছো যে ডিউটেরিয়াম মানে ভর সংখ্যা 2 আর আলফা কণা মানে ভর সংখ্যা 4। তা প্রোটনকে যদি m ধরো তাহলে টুয়াইজ m আর 4m। আর চার্জ যদি হিসাব করি, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ই, ডিউটেরিয়ামেও প্লাস ই, একটাই চার্জ প্রোটন আছে, কারণ নিউট্রন বাড়ছে, প্রোটন তো আর নাই, প্রোটন একটাই। আলফা কণায় 2টা প্রোটনের জন্য 2e। এগুলো হচ্ছে তাদের ভর, এগুলো হচ্ছে চার্জ। তাহলে এখানে আমার বসাই দিতে সময় ফার্স্টে প্রোটনের ভর m, একটা m মানে শুধু m, আর চার্জ হচ্ছে একটা ই, অনুপাত ডিউট্রনের জন্য হচ্ছে ভর m আর চার্জ হচ্ছে ই, না টুয়াইজ m, ডিউট্রনের জন্য ভর তো টুয়াইজ m। আর লাস্ট হচ্ছে কি আলফার জন্য 4m আর হচ্ছে 2e, √4m আর 2e। দেখো তো ঠিকঠাক মতো বসাইছি কিনা। তাহলে যেহেতু অনুপাত, তার মানে সবগুলা থেকে একইভাবে আমি কাটাকাটি করতে পারবো না, একই জিনিস গুণ করতে পারবো, একই জিনিস ভাগ করতে পারবো। সবগুলা থেকে √m নাই হয়ে যাবে, নিচেরই না হয়ে যাবে। তাহলে এখানে থাকবে শুধু 1, এখানে থাকবে √2, আর এখানে খেয়াল করো √4 মানে কত? 2। 2 আর 2 তো কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে কত? m আর e, মানে √m আর e, মানে 1। ওইখানে এখানে আর ওইখানে 1 থাকবে, আর এখানে থাকবে √2, তার মানে আমি পাইলাম কি 1 অনুপাত √2 অনুপাত 1। অঙ্ক কিন্তু খুব বেশি বড় না, এগুলো এমসিকিউ তেও দিতে পারে, রিটেনেও দিতে পারে, যেটাতেই দেখ। কনসেপ্ট বেশ কঠিন, কিন্তু তোমার যদি এই জানা থাকে কনসেপ্ট, কঠিন বলতে আমরা বুঝি যে জিনিসটা জানা সেই জিনিসটা সহজ, না জানা থাকলেই কঠিন। তুমি জানলে এই জিনিসটা অত কঠিন না। তুমি ওই চৌম্বক বলের সূত্র তো এটা তোমরা ওই যেখানেই পড়ো, তুমি যেখানেই যাও দেখবা যে এই জিনিসটা তোমার সবসময় পড়া হবে। চৌম্বক পড়তে গেলে এই জিনিসটা পাবা, এই জিনিসটা মুখস্থ হয়ে যাবে, কিউবিভি সাইন থিটা চৌম্বক বল। এই ক্ষেত্রে 90 হওয়াতে সাইন 91 হয়ে গেছে। আর কেন্দ্রমুখী বা বিমুখী বল, এই দুইটা থেকে আরটা বের করে নিবা। আর কে তুমি তোমার গতিবিদ্যার বেসিক বা নিউটনি বলবিদ্যার বেসিক থেকে ভরবেগ গতি শক্তির মাধ্যমে প্রকাশ করতে পারবা। আর এখানে তাহলে কোনটা ধ্রুব হইলে কোনটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এগুলো হচ্ছে ফিজিক্সের একবারে ডাল ভাতের হিসাব, যে এগুলো অনবরত সবসময় এই জিনিস হিসাব করা লাগে,
যে ক্যালকুলেটর ছাড়া যদি হিসাব করতে চাও তোমাকে সবসময় এই অনুপাত সমানুপাত দিয়ে হিসাব করতে হয় থিওরিটিক্যালি, কারণ ক্যালকুলেশন তো ক্যালকুলেটর ব্যবহার করে তুমি করতেই পারো, কিন্তু তুমি কতটা চিন্তা করতে পারতেছো যেগুলা, কারণ ক্যালকুলেটর যত বেশি ইউজ করবে তুমি ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবা। চেষ্টা করবা বাসায় ক্যালকুলেটর ইউজ না করে যতটুকু মানে ক্যালকুলেশন ম্যাক্সিমাম যতটুকু করা যায়, একবার আটকায় গেলে ক্যালকুলেটর ইউজ করবা। তাইলে অ্যাডমিশনের সময় তুমি আগায় থাকবা। যারা বিশেষ করে ফার্স্ট ইয়ার তোমাদেরকে বলতেছি বা নিউ সেকেন্ড ইয়ার এখনো হাতে সময় আছে, ক্যালকুলেটর ইউজ একদম ঠেকায় না পড়লে করবা। দেখো তো কোনো কোশ্চেন আছে কিনা একটুকের মধ্যে। কোন কোশ্চেন আছে? তাহলে হচ্ছে যে জাস্ট লাস্ট আর দুইটা অঙ্ক প্র্যাকটিস করাবো, জাস্ট মুখে মুখে বলবো, অঙ্কটা প্র্যাকটিস করাবো না, ঠিক মানে জাস্ট দেখাই দিব, কারণ তোমাদের হ্যান্ড নোটের মধ্যে কোশ্চেন গুলো দেওয়া আছে, হিন্টস দেওয়া আছে, কিন্তু আমি হালকা বুঝাই দিব কোশ্চেন দুইটা। যেটা হচ্ছে যে এখানে এই কোশ্চেনটাকে আরেকটু মডিফাই করা যায়, মানে সূত্রটাকে আরেকটু মডিফাই করা যায়, আরেকটা সূত্র লেখা যায়, যেটা নিয়ে মাঝে মাঝে কোশ্চেন মানে এ লেভেলস এ কোশ্চেন আসে। তো আমাদের ইদানিংকালে ঢাকা ভার্সিটির লাস্ট 8-10 বছরের কোশ্চেন ঘেটে দেখবা যে সবসময় তারা হচ্ছে ইন্টারন্যাশনাল যে কোশ্চেন গুলো থাকে ইংলিশ, ওগুলার অনুবাদ প্রচুর কোশ্চেন দিয়ে দেয়। এই জিনিসগুলা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে ওই যে কোশ্চেন গুলো আমরা একটু প্র্যাকটিস করলে আমাদের মানে কমন না হলে অ্যাটলিস্ট কনসেপ্ট কমন করার চান্স আছে। এই জিনিসগুলো আমাদের কাজে দেবে অ্যাডমিশনের সময়। আর তোমাদের বোর্ড পরীক্ষা এইচএসসি তে হয়তো দিতে পারে। আচ্ছা, আবারও 40 মিনিটের টাইম এসে পড়ছে, একটু বলে দিই, তাহলে বলে গিয়ে তারপর শুরু করি। এই আমি একটু আগে বলছিলাম যে চৌম্বক ক্ষেত্রে যে আমরা চার্জটা নিক্ষেপ করব, এটা তো আমি হাতে নিক্ষেপ করব না, কোন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে ভোল্টেজ দ্বারা বিভব পার্থক্য দ্বারা ইলেকট্রন বা চার্জকে, যে কোনো চার্জিত কণাকে বা চার্জকে এক্সিলারেট করা হয়। তা যেই চার্জ দিয়ে মানে যেই ভোল্টেজটা দিয়ে এক্সিলারেট করা হয়, তা ভোল্টেজের হিসাবটা আমরা এইভাবে পড়ছি যে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কাজ W/Q, একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কাজ W/Q, এটা হচ্ছে বিভব পার্থক্য। তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধানকে নিয়ে যেতে কাজ, একক আধানকে নিয়ে যেতে W/Q, এটা হচ্ছে ভি। তাহলে আমি যদি ভি বিভব পার্থক্যের কোন একটা উৎস দ্বারা চার্জকে নিক্ষেপ করি বা এক্সেলারেট করি বা মানে চালনা করি, তাহলে এই W সমান কি আসবে? ক্লাস নিচ্ছি মামা। আচ্ছা, আমি আসতেছি একটু পরে। তাহলে সরি, এখান থেকে ভি ইকুয়াল টু এই ডাব্লিউ ইকুয়াল টু কৃত কাজ ডাব্লিউ সমান আমি তাহলে পাবো কি ভি কিউ। ডাব্লিউ সমান পাচ্ছি কি ভি কিউ। তাহলে আমি বলতে পারবো যে চৌম্বক ক্ষেত্রে যদি ভি বিভব পার্থক্য প্রয়োগ করি, তাহলে ভি বিভব পার্থক্য প্রয়োগে চার্জটাকে যদি আমি চালনা করি, তাহলে এটা করতে আমার কতটুকু কাজ হইলো ভি কিউ পরিমাণ। তাহলে ওই চার্জের উপর কতটুকু কাজ হয়েছে ভি কিউ, ভি কিউ পরিমাণ কাজ হয়েছে, তার মানে কাজ শক্তি উপার্জন অনুযায়ী এই কাজের পরিমাণটাই হবে তার গতি শক্তি, অর্থাৎ গতি শক্তি এটাই, এই ই কে সমানই আমি বলতে পারি কি কাজ শক্তি অনুযায়ী যেই পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, মানে ভোল্টেজ দিয়ে চার্জটাকে আমরা ত্বরান্বিত করলাম বা এক্সিলারেট করলাম, তার সঙ্গে চার্জের পরিমাণটা গুণ করলে আমরা বুঝতে পারবো যে চার্জটাকে আমি কতটুকু গতি শক্তি দিচ্ছি, কতটুকু গতি শক্তি দিচ্ছি। যে ই কে হচ্ছে এ কিউ ভি এর সমান, তাই ই কে না লিখে এখানে যদি 2m কিউ ভি, এই ক্যাপিটাল ভি কিন্তু বিভব পার্থক্য বোঝাচ্ছে, ডিভাইড বাই কিউ বি, এই কিউ আর কিউ বিটার ভিতর রুট নাই আর কি। তো এই কিউ কিউ কাটাকাটি যাবে, কিউ কিউ কাটাকাটি যাবে কিভাবে, কারণ একটা রুটের ভিতরে আরেকটা রুটের বাইরে, তার মানে এখানে আসবে রুট ওভার কিউ ভি। উপরেরটা রুটের ভিতরে ছিল, এটা রুটের বাইরে, তার মানে এটা কাটাকাটি নিচে রুট কিউ থাকবে। তো এই জিনিসটাকে এইভাবে দুই জায়গায় রুট রাখাচ্ছে, একটা জায়গায় রুট রাখা বেটার, তখন এইভাবে লেখা হয় যে টোয়াইজ এম ক্যাপিটাল ভি, এটা হচ্ছে বিভব পার্থক্য, এটা আবার বেগ মনে করো না কেউ। আর কিউটা রুটের ভিতরে, কিন্তু বি তো রুটের বাইরে ছিল, এখন ভিতরে নিলে তাহলে বি স্কয়ার। তো এই হচ্ছে সূত্র। এটা হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে গতিপথের ব্যাসার্ধকে আমি ভরবেগ গতিশক্তি কিংবা যেই বিভব পার্থক্য প্রয়োগে করছি, মানে ত্বরান্বিত করছি বা চালিত করছি, সেই বিভব পার্থক্যের মাধ্যমে চালিয়ে দেখাইতে পারি। ইকুয়েশনটা হচ্ছে 2mv/qb², 2mv/qb²। ঠিক আছে? তো এই রিলেটেড অঙ্ক হচ্ছে যে এই হ্যান্ড নোটে দিছি, তোমরা একটু হ্যান্ড নোট থেকে একটু দেখে নিও যে বিভব পার্থক্য কনস্ট্যান্ট, চৌম্বক ক্ষেত্র কনস্ট্যান্ট, তখন ভর আর বেগের অনুপাত থেকে, মানে ভর আর চার্জের অনুপাত থেকে কিভাবে ব্যাসার্ধের অনুপাত পায়, বা ওই এই গতিশক্তি আর বা ভর বেগার চৌম্বক ক্ষেত্র কনস্ট্যান্ট রেখে, এগুলা ঠিক রেখে বাকি দুইটার অনুপাত নিয়ে কোশ্চেন দিছি। এরকম দুইটা কোশ্চেন দিছি, তোমরা একটু হ্যান্ড নোটে দেখে নিও। আজকে তাহলে এই যে সেকেন্ড 40 মিনিটের টাইম লিমিট শেষ হয়ে যাচ্ছে, তো তাহলে আজকে নতুন রেকর্ড করা শুরু করছি না, কারণ আবার ওই দুপুর 2:30টায় আবার ক্লাস আছে, তো তোমরা একটু রেস্ট নাও যাতে ওই পরের ব্যাচে অ্যাটেন্ড করতে পারো।
আড়াইটার সময় হচ্ছে ফার্স্ট ইয়ারের ব্যাচ, যেটাতে ভেক্টর চলতেছে। ভেক্টরের সামান্তরিক সূত্রের আগ পর্যন্ত গেছি, সামান্তরিক সূত্রটা জাস্ট বলছি, কিন্তু এটা প্রমাণ বা ব্যাখ্যা ওগুলো কিছু দেখাই নাই, কিছু অঙ্ক টঙ্ক করাবো। তো ওগুলো হচ্ছে ওই আড়াইটার ব্যাচে করতে পারবা। আর এই লেকচার গুলা, আগের লেকচার গুলো যদি না করে থাকো, তাহলে ওই গ্রুপে, আজিম ফিজিক্স ক্লাসরুম গ্রুপে একটু 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 আগের দিকে স্ক্রল করলে পাবা। আমি চ্যাপ্টার শেষ হলে টোটালটা আবার একসাথে দিব, কিন্তু তার আগে তোমরা একটু কষ্ট করে খুঁজে নাও। আবার ওই মেসেঞ্জার যে গ্রুপটা, আমাদের প্রাইভেটের যে গ্রুপটা, ওটার মধ্যে আমি দিয়ে রাখছি, যে কোন জায়গায় খুঁজলেই পাবা। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। কোনো কোশ্চেন আছে, কিছু জানার আছে? না ভাইয়া।